ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ নিয়ে আমরা সিরিজ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখছেন। এই ভিডিওগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক 5,000, 10,000, 20,000 পর্যন্ত ভিউ হয়েছে, অনেক মানুষ দেখেছে। এই ভিডিওগুলো দেখার পিছনে যেমন রাজনৈতিক চিন্তা চেতনা মানুষের কাজ করে, ঠিক অনুরূপভাবে বিশ্ব প্রকৃতি কোন কোন দিকে যাচ্ছে এবং বিশ্বের যে রাজনৈতিক গতি প্রকৃতি এটা কোন কোন দিকে যাচ্ছে এটাও মানুষ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। সেই প্রেক্ষিত থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের চ্যানেলগুলোতে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্ত হ্যাপেনিংস, হ্যাজার্ড এবং সার্কামস্ট্যান্সেস দুনিয়াতে ঘটতে যাচ্ছে এবং ঘটে গেছে, সেই সমস্ত বিষয়গুলোর আলোকেই আমরা এই সমস্ত কথাবার্তা বলছি। আপনারা নিশ্চিত জানেন যে এই 2-3 দিন পরেই 22 এপ্রিল যে আবার বৈঠক বসতে যাচ্ছে, সেই বৈঠকের মূল এজেন্ডা হলো কিভাবে ইরান যুদ্ধ থেকে পলায়ন করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। আপনারা অনেকেই বিভিন্ন যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন যে ইসরায়েল লেবাননের সাথে যুদ্ধ করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই লেবানন যার সাথে চুক্তি করেছে সেই লেবাননের হিজবুল্লাহ এই চুক্তির আওতায় নেই। অর্থাৎ হিজবুল্লাহ ইসরায়েলে ধ্বংসযজ্ঞ কন্টিনিউ করছে এবং ইসরায়েলও এই লেবাননের ভিতরে আপনার ধ্বংসযজ্ঞ কন্টিনিউ করছে। ডিস্ট্রাকটিভ ডিভাইসগুলো দিয়ে তারা এই আক্রমণ পরিচালনা করছে। সেই ক্ষেত্রে যদি খুব মেটিকুলাসলি চিন্তা করেন, কেয়ারফুলি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই যুদ্ধের স্পষ্টত কয়েকটি পক্ষ দাঁড়িয়ে গেছে। যেমন আমরা এই পূর্ববর্তী একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যুদ্ধে সবচেয়ে বেশি বিজয়ী হয়েছে পাকিস্তান, অন্যদিকে সবচেয়ে বেশি পরাজয় ঘটেছে এশিয়া মহাদেশের মধ্যে আপনার ভারত। এই ব্যাখ্যাগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। আমি জাস্ট এক লাইনে সেই ভিডিওটার একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। কারণ হলো পাকিস্তানের মধ্যস্থতায় যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের এই মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আঁচ করা যায়, এই যুদ্ধ প্রশমিত হতে যাচ্ছে, বন্ধ হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে পাকিস্তানকে সর্বোচ্চ আপনার এখানে ভূমিকা দিতে পারেন, সর্বোচ্চ তাকে ধন্যবাদ দিতে পারেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট তাকে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনিরকে ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ এই ঘটনাটা কূটনৈতিকভাবে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন ভারতের এটা বিশাল বড় লস হয়ে গেছে। কারণ ভারত সারা বিশ্বে তো নয়ই, সারা এশিয়া মহাদেশে অনেকবার দেখানোর চেষ্টা করেছে যে তারা ইমার্জিং টাইগার, তারা এই এশিয়া মহাদেশকে নিয়ন্ত্রক, এশিয়া মহাদেশের যত হ্যাপেনিংস ঘটে, যত ধরনের কূটকৌশল হয় সব কিছুর নেতৃত্ব দেয় হলো ভারত। এটা কিন্তু বারংবার তারা দেখানোর চেষ্টা করেছে। সেই প্রেক্ষিতে যদি চিন্তা করেন তাহলে দেখবেন ভারতের সবচেয়ে বেশি পরাজয় হয়েছে। আরেকটি পরাজয়ের লক্ষণ বলেছিলাম যে আপনার ইসরায়েল যেদিন যুদ্ধ শুরু করে, আমেরিকা যেদিন যুদ্ধ শুরু করে 28 ফেব্রুয়ারি, তার মাত্র 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কলাকলি ধরে হাস্যোজ্জ্বল ছবি পোজ দিয়েছে এবং সেই ছবিগুলো সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। অর্থাৎ ইসরায়েলকে এক ধরনের পারমিশন দেওয়া, এক ধরনের আপনার বৈধতাও দেওয়া, লেজিটিমেসি করার জন্য যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তোমাদের সাথে আসি। কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল যে ইরানের সাথে যে যুদ্ধ হলো আমেরিকা এবং ইসরায়েলের, সেই যুদ্ধে ভারতের কোনো স্টেক নেই। শুধু তো স্টেক নয়, আপনার পাকিস্তান যে ভূমিকা রাখছে সেই ভূমিকার কারণে সারা বিশ্বের সবগুলো মিডিয়ায় একবেলা আলোড়ন সৃষ্টি করছে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেই দেশ পাকিস্তানের এখন মধ্যস্থতার যে পলিসি, মধ্যস্থতার যে কূটনৈতিক তাৎপর্য, কূটনৈতিক কথাবার্তার চাল, সেই জিনিসগুলো পাকিস্তানের বিষয়গুলো খুব সিরিয়াসভাবে দেখছে। আমরা পাশাপাশি এই কথাগুলো বলছি যে আমেরিকার খুব সিরিয়াসভাবে পরাজয় ঘটে গেছে। কারণ চীন ইতিমধ্যেই তাদের যে তেলবাহী ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালীতে আসতে যাইতে পারতেছে, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখনই আমেরিকার এলায়ের কোনো আপনার জাহাজ বা কোনো তেলবাহী ট্যাঙ্কার যখনই ঢুকতে যায় বা বের হতে চায় তখনই কিন্তু প্রবলেম। অর্থাৎ ইরান তাদের যে যুদ্ধ বন্ধ করার 10টি শর্ত দিয়েছিল, সেই শর্তের মধ্যে এই কথাটা ছিল যে হরমুজ প্রণালী এবং এই পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যে তেল নিয়ে আনার বিষয় হরমুজ প্রণালীর মধ্যে সংগঠিত হয়, তার একচ্ছত্র নিয়ন্ত্রণ সবসময় এই ইরানের হাতে থাকবে। সেই শর্ত মেনেই কিন্তু তারা আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছিল। কিন্তু ইতিমধ্যে ওটা ভেঙে গেল কেন, ভেস্তে গেল কেন, এটা নিয়ে
একটু বিশ্লেষণ করা যেতে পারে। সেটা হলো, আপনারা সকলেই জানেন যে আমেরিকার ভিতরে মধ্যবর্তী নির্বাচনে, সেই নির্বাচনে আমেরিকার নিজস্ব লোকগুলো এতটাই এজিটেটেড হয়েছে, তার দেশের ভিতরে তেলের দাম বৃদ্ধি, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং এই অস্থিরতা বৃদ্ধি হয়েছে। কি কারণে? এটা আমেরিকার জনগণ এখন খুব সিরিয়াসলি বুঝতে পারে যে দেশটি 1776 সালে জন্মলাভ করলো, তার প্রায় 250 বছরের পরে প্রায় 237টা যুদ্ধ মোকাবেলা করতে হলো। অর্থাৎ এই যে অঢেল পরিমাণ টাকা যুদ্ধের মাঠে খরচ হলো এবং অসংখ্য সেনাবাহিনী ভিয়েতনাম যুদ্ধ, পাকিস্তানের আপনার আফগানিস্তানের যুদ্ধে মারা গেছে, সৈনিকগুলো আহত হয়েছে এবং মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিকগুলো মেডিকেলাইজড হয়েছে। এটা কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ নীতি পদ্ধতিতে বিশাল বড় একটা চাপ সৃষ্টি করে। সেই চাপের কারণেই আমেরিকার প্রেসিডেন্ট চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে যদি এই যুদ্ধ থেকে বের হতে পারে এবং মানুষকে দেখাতে পারে যে হ্যাঁ, আমি দেখো যুদ্ধ বন্ধ করেছি, তোমরা আমাকে চাইলে নোবেল পুরস্কার দিতে পারো, শান্তিতে নোবেল দিতে পারো। অ্যাটলিস্ট শান্তিতে নোবেল না দিলেও অ্যাটলিস্ট আমার যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটির ধরেই তো আমি ইরানের যে যুদ্ধ, ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমি রুখতে পেরেছি, সেই যুদ্ধ আমি বন্ধ করে পেরেছি। অন দ্য আদার হ্যান্ড আপনারা একটু চিন্তা করেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, সেটা হলো বেনিয়ামিন নেতানিয়াহু, উনি কিন্তু বিভিন্ন দোষে দুষ্ট হয়ে তার দেশের আদালত কর্তৃক বিভিন্ন শাস্তির সম্মুখীন। উনি যখনই ক্ষমতা ছেড়ে দিবেন, অর্থাৎ যখনই সে সারেন্ডার হবেন, তখনই কিন্তু তাকে জেলে থাকতে হবে এবং তার ফাঁসি হইতে পারে, ফাঁসির দণ্ডে সে দণ্ডিত হইতেই পারে যে কোনো সময়। কী কারণে? তার দেশের ভিতরে মানুষ এতটাই এজিটেটেড হয়েছে। এটা তো শুধু ইসরায়েলের ভিতরে নয়, লেবানন এবং পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যেও তো ইহুদি সম্প্রদায় আছে। সেই ইহুদি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের আঘাত সংঘাত হয়েছে। এর এক দেশ মারছে, আর এক দেশের মানুষ মারছে, এইভাবে কিন্তু অনেক ইহুদি মরে গেছে, যার কারণে তাদের যে পরিবার কেন্দ্রিক যে বন্ডিং, সেই বন্ডিংগুলো অনেকটা ভেঙে গেছে। সেই কারণে ইহুদির মধ্যেও কিন্তু এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে অনেক বড় শক্তি, এলাই অনেক বড় একটা শক্তি চারা দেওয়া উঠছে। সুতরাং বেনিয়ামিন নেতানিয়াহু এটা চাবে যে কোনোভাবে যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য, কারণ যুদ্ধ যখনই শেষ হবে তখনই বেনিয়ামিন নেতানিয়াহু শেষ হয়ে যাবে। এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, এদের দুইজনেরই প্ল্যান হলো যেভাবে হোক যুদ্ধটাকে, একজন আমেরিকা চেষ্টা করতেছে সেখানে যুদ্ধটাকে স্টপ করবে, আর ইসরায়েলের আপনার বেনিয়ামিন নেতানিয়াহু চিন্তা করতেছে যুদ্ধটাকে কীভাবে কন্টিনিউ করা যায়। এই প্রবলেমের কারণেই আমেরিকার প্রেসিডেন্ট এখন দ্বিধাদ্বন্দ্বে আছে। ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন বলেন, আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো কিন্তু সাহায্য সহযোগিতা করতেছে না। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলছে তোমাদের মতো সংগঠন থেকে আমাদের কী লাভ, তোমরা যদি আমাদের সাহায্য সহযোগিতা না করো। নেটোর মতো সংগঠন কিন্তু এই যুদ্ধে জড়াতে কোনোভাবেই একমত প্রকাশ করতেছে না, যার কারণে আপনার আমেরিকার প্রেসিডেন্ট পড়ছে গ্যারাকলে। সেই গ্যারাকল থেকে উদ্ধার করার জন্য তাকে যেভাবেই হোক যুদ্ধটা বন্ধ করতে হবে। এই যুদ্ধ যদি বন্ধ না করতে পারে তাহলে আমেরিকার প্রেসিডেন্টের জন্য আরও অশনি সংকেত সামনে আসবে। অন্যদিকে আপনার আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিটা আরও সামনের দিকে আগাবে। কী কারণে? তাদের দুইজনের নীতি পদ্ধতি দুই রকম হয়ে গেছে। আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোটা কিন্তু খুবই স্ট্রংভাবে দাঁড়িয়ে গেছে। শুধুমাত্র এটা মুসলিম বিশ্বের মধ্যে নয়, সারা বিশ্বের যেই সমস্ত দেশ আছে, আপনি স্পেন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, আপনার যুক্তরাজ্য বলেন, ফিলিস্তিন বলেন বা লেবানন বলেন, ইউএই বলেন, বাহরাইন বলেন, সকল দেশ, সৌদি আরব বলেন, এই সকল দেশ এই যুদ্ধের পরেই যদি যুদ্ধটা শেষ হয়ে যায়, আমি দেখতেছি, আমার বিশ্লেষণ বলতেছে যুদ্ধটা সহসাই বন্ধ হয়ে যাচ্ছে না, কিন্তু যুদ্ধটা যদি কোনোভাবে বন্ধ হয়, যুদ্ধটা কোনোভাবে যদি শেষ হয়ে যায়, ইরান হবে সুপার পাওয়ার এবং ইরান এই যুদ্ধের মধ্যেই তাদের যে পারমাণবিক অস্ত্র আছে সেই অস্ত্র 100% ওয়ার্কেবল করে ফেলবে, ফাংশনেবল করে ফেলবে। এবং আমরা ইতিমধ্যেই অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যে ইরানের অলরেডি পারমাণবিক শক্তি আছে, না থাকলে এতটা সিরিয়াসলি এই যুদ্ধে কোনোভাবেই তারা এন্ট্রি নিতে পারতো না। পাকিস্তান যতটা না সাহায্য করছে এই বৈঠক করার ক্ষেত্রে, তার চাইতে বেশি প্ল্যান ছিল রাশিয়া এবং চীন পিছনে ছাতা ধরে ইরানকে সামনে রেখে এই যুদ্ধে 100% তারা বিজয় লাভ করছে। সুতরাং আসুন আমরা এই যুদ্ধ নিয়ে চিন্তা চেতনা যে চিন্তাই করা দরকার, সেই চিন্তা চেতনা যদি করতে চাই 100%, তাহলে বিশ্বের যে সমস্ত মোরাল মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো তথ্য নেই এবং আমরা কায়মন বাক্যে আমাদের যতটুকুন করার আছে সেই সমস্ত কাজগুলো করি ইরানের পক্ষে এবং পৃথিবীর ছোট ছোট দেশ সেই সমস্ত দেশের সার্বভৌমত্বের পক্ষে যা করণীয় আছে সেই কাজগুলো আমরা করি। ধন্যবাদ সকলকে।